আকবরের রাজপুত নীতি হল এক উচ্চ কূটনৈতিক বিচক্ষণতার পরিচায়ক এবং তার কূটনৈতিক প্রতিভার শ্রেষ্ঠতম বিকাশ। তিনি স্পষ্টই উপলব্ধি করেন যে কেবলমাত্র সামরিক শক্তির জোরে কোনো সাম্রাজ্য স্থায়ী হতে পারে না। এজন্য প্রয়োজন প্রজাপুঞ্জের সক্রিয় সমর্থন। ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা পর্বে ভারতীয় শৌর্যবীর্যের প্রতীক রাজপুতরা ছিল তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। রাজপুত নায়ক সংগ্রাম সিং তুর্ক আফগান সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর একটি হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে পরাজিত হয়ে রাজপুত শক্তি কিছুটা হতোদ্যম হলেও একেবারে ধ্বংস হয়ে যায়নি। বিচক্ষণ আকবর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এই শক্তিশালী জনগোষ্ঠীর সঙ্গে কোনো সংঘর্ষে না গিয়ে তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন এবং শত্রুতার পরিবর্তে রাজপুতরা মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী স্তম্ভে পরিণত হয়। কারণগুলো কি? আকবরের উদার রাজপুত নীতি গ্রহণের পশ্চাতে বেশ কিছু কারণের উল্লেখ করা যায়। আকবর উপলব্ধি করেন যে শৌর্যবীর্য ও সত্যনিষ্ঠায় রাজপুতরা অতুলনীয় এবং ভারতীয় সাম্রাজ্যের সুদৃঢ়করণে রাজপুত মৈত্রী অপরিহার্য ছিল। রাজপুত মৈত্রী অর্জনের উদ্দেশ্যে আকবর বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বেশ কয়েকটি রাজপুত পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। 1562 খ্রিস্টাব্দে 20 বছর বয়সে আকবর অম্বররাজ বিহারীমলের কন্যা মণিবাইকে বিবাহ করেন। ইনি হলেন যুবরাজ সেলিমের গর্ভধারিণী। পরবর্তীকালে আকবর বিকানির ও জয়পুরের রাজকন্যাদ্বয়ের পাণিগ্রহণ করেন। কেবলমাত্র এই নয়, তিনি নিজ পুত্র সেলিমের সঙ্গে যোধপুর রাজ উদয় সিংয়ের কন্যা যোধাবাইয়ের বিবাহ দেন। এইভাবে এই বিবাহ নীতির মাধ্যমে আকবর রাজপুতদের দৃঢ় মৈত্রীর বন্ধনে আবদ্ধ করেন এবং এর ফলে রাজপুত মোগল বিরোধের অবসান ঘটে ও তাদের সাহায্য ভারতে মোগল সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন উচ্চ পদে রাজপুতদের নিয়োগ করে আকবর তাদের আনুগত্য লাভে সক্ষম হন। ডক্টর বেণীপ্রসাদ বলেন যে রাজপুত জাতিকে উপযুক্ত মর্যাদা ও স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে আকবর তাদের আনুগত্য ও অমূল্য সহযোগিতা লাভে সক্ষম হয়েছিলেন। অম্বর রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠার পরেই রাজা বিহারীমল, তার পুত্র ভগবান দাস এবং ভগবান দাসের পালিত পুত্র মানসিংহ মোগল দরবারে মনসবদার নিযুক্ত হন। রাজপুতদের মন জয় করার উদ্দেশ্যে আকবর তাদের এমন কিছু সুযোগ সুবিধা দান করেছিলেন যা এতদিন মুসলিম অভিজাতরাই একচেটিয়াভাবে ভোগ করতেন। রাজপুত রাজাদের আনুগত্যের বিনিময়ে আকবর তাদের স্বাধীনতা মেনে নিয়েছিলেন এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপারে তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করতেন না। রাজপুত ও হিন্দু সমর্থন লাভের উদ্দেশ্যে তিনি যুদ্ধবন্দীদের কৃতদাসে পরিণত করার রীতি নিষিদ্ধ করেন। 1563 খ্রিস্টাব্দে বার্ষিক 2 কোটি টাকা আয়ের হিন্দু তীর্থকর এবং 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে নেন। 1569 খ্রিস্টাব্দে বুন্দি রাজের সঙ্গে আকবরের যে চুক্তি হয় তার শর্তগুলিকে রাজপুতদের সঙ্গে আকবরের সম্পর্কের মাপকাঠি বলা যেতে পারে। এই শর্তে বলা হয় যে বুন্দিরাজ মোগল হারেমে কন্যা পাঠাতে বাধ্য থাকবেন না, জিজিয়া কর রদ করা হলো, রাজপুতদের নিজ রাজ্যসীমার বাইরে যেতে বাধ্য করা হবে না। রাজপুত বিদ্রোহের সম্ভাবনা সম্পর্কে আকবর সর্বদা সজাগ ছিলেন। এ কারণে তিনি রাজপুতানার বেশ কিছু গুরুত্বপূর্ণ দুর্গ দখল করেন। এছাড়া তিনি গুরুত্বপূর্ণ রাজকীয় দায়িত্ব দিয়ে রাজপুত নেতৃবৃন্দকে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়োগ করতেন। এইভাবে তিনি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে রাজপুত বিদ্রোহে সর্বপ্রথম বা সর্বপ্রকার সম্ভাবনাকে বিনষ্ট করতে সচেষ্ট হয়েছিলেন।